জানা অজানা। জানা অজানায় আজ থেকে শুরু হচ্ছে ধারাবাহিক কথিকা টেলিকম প্রযুক্তির নতুন জগৎ। আজ প্রথম পর্ব, বলছেন চঞ্চল চক্রবর্তী। বর্তমানে আমরা দৈনন্দিন জীবনে টেলিকম প্রযুক্তিকে আপন করে নিয়েছি। এখন প্রায় সবার হাতেই স্মার্টফোন। সারাদিন ধরে লোকজন ফোন নিয়ে খুটখুট করে চলেছেন। যে কোনো বিষয়ে জানার জন্য আমরা গুগল করি। এটা তথ্য অনুসন্ধানের একটা প্রতিশব্দ হয়ে গেছে। বিনোদনের জন্য আছে ইউটিউব, গান শোনা, ভিডিওতে ছবি দেখা। স্কুল কলেজের ছেলেমেয়েরা কোনো বিষয় স্পষ্ট ধারণার জন্য ইউটিউবে শরণাপন্ন। বিভিন্ন সমাজ মাধ্যমের মধ্য দিয়ে তারা নিজেদের মধ্যে যোগাযোগ রাখে, নিজেদের বক্তব্য পেশ করে। সকালে ঘুম ভাঙার পর থেকেই রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত জীবনের পরতে পরতে জড়িয়ে আছে টেলিকম প্রযুক্তি। সত্যি সারা পৃথিবী চলে এসেছে মানুষের হাতের মুঠোর মধ্যে। এবার একটু ফিরে দেখা যাক। এই কিছুদিন আগেও এক জায়গা থেকে অন্য জায়গায় জরুরি খবর পাঠাতে টেলিগ্রাম করা হতো। 1837 সালে স্যামুয়েল মর্স এই পদ্ধতি উদ্ভাবন করেন। 1876 সালে চলে এলো ম্যানুয়াল টেলিফোন। কথা বলার জন্য অপারেটরের মাধ্যমে কথা বলতে হতো। তারপরে এলো স্বয়ংক্রিয় টেলিফোন ব্যবস্থা। ধীরে ধীরে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে টেলিফোন ব্যবস্থা উন্নত হতে শুরু করল। দূরকে সংযুক্ত করার জন্য 1929 সালে এলো কোয়াক্সিয়াল কেবল প্রযুক্তি। তারপরে এলো ক্রমানুসারে মাইক্রোওয়েভ ও অপটিক্যাল ফাইবার প্রযুক্তি। 1973 সালে এসে গেল ইথারনেট প্রযুক্তি, যেটা অনেক কম্পিউটারকে একসাথে জুড়ে দিল। টেলিকম প্রযুক্তি কম্পিউটার প্রযুক্তির সাথে মিশে গিয়ে তৈরি হল এক নতুন পদ্ধতি এবং শুরু হল ইন্টারনেট পরিষেবার পথ চলা। 80 দশকে গ্রামে গ্রামে ইলেকট্রনিক এক্সচেঞ্জ লাগানো শুরু হয়ে গেল। শুরু হল এক নতুন বিপ্লবের। কবির ভাষায় মানুষ বলে উঠল, দূরকে করিলে নিকট বন্ধু। উন্মুক্ত হল ভয়েস কল, ভিডিও কল, ডেটা পরিষেবা। ভিডিও কলের মাধ্যমে দূরের মানুষ চলে এলেন এক লহমায় স্ক্রিনের উপর। সুতরাং কথা বলার সময় অন্য প্রান্তের মানুষকে দেখা গেল। তখন ঘনিষ্ঠ কেউ দূরে থাকলেও দূরকে দূর মনে হয় না। বাড়ি থেকে, অফিস থেকে মানুষ ইন্টারনেটের মাধ্যমে তথ্য আহরণ শুরু করলেন। চিঠির বদলে শুরু হয়ে গেল ইমেল ব্যবস্থা। যোগাযোগের নিত্য নতুন পন্থা আবিষ্কৃত হতে থাকল। বিনোদনের জন্য তৈরি হল কৃত্রিম উপগ্রহের মাধ্যমে টেলিভিশন পরিষেবা। বিভিন্ন ভাষায়, বিভিন্ন বিষয়ে নিত্য নতুন চ্যানেল যুক্ত হতে থাকল। গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ল কেবল টিভি এবং স্যাটেলাইট চ্যানেল। তবু মানুষ আরও চায়। সে চায় ঘরে, বাইরে, যে যেখানেই থাকুক না কেন, সে যেন সবার সাথে যুক্ত থাকতে পারে। মানুষের এই অতৃপ্তির হাত ধরে চিরদিন আসে নতুন প্রযুক্তি। অবশেষে এলো সেই শুভক্ষণ। 90-এর দশকের শেষের দিকে এলো মোবাইল প্রযুক্তি 2G'র মাধ্যমে। প্রথম দিকে কেবল কথা বলা যেত। তারপর এলো SMS পরিষেবা, যার মাধ্যমে মানুষ অন্যদের সংক্ষিপ্ত বার্তা পাঠাতে শুরু করল। কিন্তু তবু ভরিল না চিত্ত। সে চায় ডেটা পরিষেবা। চলে এলো GPRS, যার দ্বারা মানুষ স্বল্প গতিতে ডেটা পাঠাতে শুরু করল। শুরু হল মোবাইলের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা। খুলে গেল এক নতুন দিগন্ত। সে চায় আরও দ্রুত গতিতে তথ্য আহরণ করতে আর দ্রুত তথ্য পাঠাতে। চলে এলো 3G পরিষেবা। কথা বলার পাশাপাশি মোবাইলের মাধ্যমে প্রতি সেকেন্ডে 2 মেগাবিট ডেটা পাঠানো শুরু হল। আসতে থাকলো তাল মিলিয়ে নতুন নতুন পরিষেবা। বিভিন্ন ধরনের রিংটোন, খেলার খবর, জ্যোতিষ, গান ডাউনলোড করা, সাংগীতিক রিংব্যাক টোন, শেয়ার মার্কেটের খবর ইত্যাদি। মানুষকে এবার পেয়ে বসল তথ্য আহরণের নেশায়, গতির নেশায়। সে চায় আরও অনেক কিছু।
টেলিকম প্রযুক্তির নতুন জগৎ প্রথম পর্ব শুনলেন। জানা অজানায় বললেন চঞ্চল চক্রবর্তী। আগামীকাল সকাল ৮টায় এই ধারাবাহিকের দ্বিতীয় পর্ব। জানা অজানা। জানা অজানায় ধারাবাহিকভাবে শুনছেন টেলিকম প্রযুক্তির নতুন জগৎ। আজ দ্বিতীয় পর্ব, বলছেন চঞ্চল চক্রবর্তী। এবার মনে করা যাক সেই বিভীষিকাময় দিনগুলির কথা। করোনার করাল গ্রাসে জীবনযাত্রা সম্পূর্ণ বিপর্যস্ত। মানুষ গৃহবন্দী। স্কুল, কলেজ, অফিস, কলকারখানা সব বন্ধ। শিক্ষক শিক্ষিকারা ভাবছেন কি করে ক্লাস শুরু করা যায়। অফিসের বসেরা ভাবছেন কি করে মিটিং চালু করা যায়। মানুষ ভাবছে কি করে রোজগার আনাজপত্র আনা যায়, ওষুধপত্র কি করে আনানো যায়। সে সময় পরিত্রাতার ভূমিকা অবতীর্ণ হল 4G মোবাইল ও FTTH প্রযুক্তি। প্রতি 10 বছর অন্তর মোবাইল প্রযুক্তির পরিবর্তন ও পরিবর্ধন হয়েছে। মানুষের গতির নেশার সাথে পাল্লা দিয়ে চলে এলো 4G প্রযুক্তি। এক ধাক্কায় ডেটার গতি হয়ে গেল প্রতি সেকেন্ডে 200 মেগাবিট। শুরু হল প্রকৃত ব্রডব্যান্ড। এই প্রথম মোবাইল চালু করার সঙ্গে সঙ্গে IP অ্যাড্রেস নির্ধারিত হয়ে যায় এবং সারাক্ষণ ওটা চালু থাকে, যদি না গ্রাহক মোবাইল বন্ধ করে দেন অথবা তিনি পরিসীমার বাইরে চলে যান। মানুষের মুখের হাসি চওড়া হয়ে গেল। এই গতির সঙ্গে তাল মিলিয়ে আসতে থাকলো বিভিন্ন রকম সমাজ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া। ইউটিউবের মাধ্যমে গান, বিভিন্ন রকমের ভিডিও মানুষের বিনোদনের সঙ্গী হয়ে গেল। টুইটারে মানুষ প্রকাশ করতে থাকলো বিভিন্ন বিষয়ে তাদের মতামত। 4G মোবাইলের মাধ্যমে মানুষ অত্যন্ত দ্রুতগতির ইন্টারনেটের স্বাদ পেয়ে গেল। অতিমারির দিনগুলোতে ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাস করতে লাগল। শুরু হলো এক নতুন ধরনের শিক্ষাদান। প্রথম কিছু অসুবিধা থাকলেও পরবর্তীকালে তারা সম্পূর্ণ সড়গড় হয়ে গেল। অফিসেও শুরু হয়ে গেল অনলাইন মিটিং। চলে এলো বিভিন্ন ধরনের অ্যাপ, গুগল মিট, জুম, মাইক্রোসফট টিমস ইত্যাদি। অনলাইনে খাবার অর্ডার দেওয়া শুরু হলো। দৈনন্দিন জীবনের উপযোগী জিনিসপত্র, ওষুধপত্র অনলাইনে অর্ডার দেওয়া শুরু হলো। সিনেমা দেখতে যাবেন, অনলাইনে বুক করে নিন। ট্রেনের টিকিট, বিমানের টিকিট, হোটেলের বুকিং সবকিছুই আজ অনলাইন। ফাইবার প্রযুক্তি প্রয়োগ করে FTTH অর্থাৎ ঘর পর্যন্ত ফাইবার দ্বারা মানুষ টেলিভিশন চ্যানেল, অ্যামাজন, নেটফ্লিক্সের মাধ্যমে OTT চ্যানেল দেখতে পারছেন। ওয়াইফাই দিয়ে অত্যন্ত দ্রুতগতির ও উচ্চ গুণমানের ইন্টারনেট পেতে পারেন গ্রাহক। আজ 17 মে, ওয়ার্ল্ড টেলিকম ও ইনফরমেশন সোসাইটি ডে। 1969 সালের এই দিন থেকে ITU অর্থাৎ ইন্টারন্যাশনাল টেলিকম ইউনিয়নে প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে। প্রথমে এটা ওয়ার্ল্ড টেলিকম ডে হিসেবে পালিত হতো। 2000 সালের নভেম্বরে তুরস্কে অনুষ্ঠিত কনফারেন্সে ঠিক হয় যে এখন থেকে এই দিনটাকে ওয়ার্ল্ড টেলিকম ও ইনফরমেশন সোসাইটি ডে হিসেবে পালন করা হবে। এবছরের থিম টেকসই উন্নয়নের জন্য ডিজিটাল উদ্ভাবন। ডিজিটাল প্রযুক্তি পরিবেশের পরিবর্তন আটকানো থেকে ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণের জন্য জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রার 70% পূরণ করতে সমর্থ। এর জন্য দরকার উদ্ভাবনী চিন্তাধারা এবং তাকে বাস্তবায়িত করার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা। এই দিনের লক্ষ্য কিভাবে ডিজিটাল প্রযুক্তি সবার কাছে পৌঁছে দেওয়া যেতে পারে এবং সার্বিক উন্নয়ন ঘটাতে পারে তার পরিকল্পনা করা। এখনও পৃথিবীর প্রায় 260 কোটি মানুষ টেলিকম পরিষেবার বাইরে এবং তারা প্রযুক্তিগত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এদের জন্য আরও বেশি করে ডিজিটাল প্রযুক্তির উদ্ভাবনের দরকার। এর জন্য উপযুক্ত নীতি, মূলধন নিয়োগ এবং ডিজিটাল দক্ষতার অভাব আছে বহু দেশে। এবছরের এই দিন উদযাপনের উদ্দেশ্য হল পৃথিবীর মানুষের সার্বিক উন্নয়ন, যাতে সবাই ডিজিটাল প্রযুক্তির সুযোগ সুবিধা পেতে পারে।
টেলিকম প্রযুক্তির নতুন জগৎ দ্বিতীয় পর্ব শুনলেন জানা অজানায়, বললেন চঞ্চল চক্রবর্তী। আগামীকাল সকাল ৮টায় এই ধারাবাহিক কথিকার তৃতীয় ও শেষ পর্ব। জানা অজানা। জানা অজানায় ধারাবাহিকভাবে আপনারা শুনছেন টেলিকম প্রযুক্তির নতুন জগৎ। আজ তৃতীয় ও শেষ পর্ব, বলছেন চঞ্চল চক্রবর্তী। এবার একটু ভাবা যাক যে একজন মানুষের হাতে একটা বিশেষ বালা আছে, যেটা তার শরীরের রক্তচাপ, তাপমাত্রা, ঘামের পরিমাণ, পালস রেট মাপতে পারে। তিনি রাতে ঘুমিয়ে আছেন, হঠাৎ তার হৃদযন্ত্রের সমস্যা শুরু হলো। ওই বালাটা সেন্সার সেটা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে টেলিকম প্রযুক্তির মাধ্যমে খবর পাঠাবে নিকটতম হাসপাতালে। এর মধ্যে আইসিইউ প্রস্তুত করে নেওয়া হবে। হাসপাতালের অ্যাম্বুলেন্স ওনার বাড়িতে পৌঁছে গিয়ে ওনাকে আইসিইউতে ভর্তি করে দেবে। সফল অস্ত্রোপচারের পর ওনার বিল স্বয়ংক্রিয়ভাবে ওনার ইন্স্যুরেন্স কোম্পানি থেকে মিটিয়ে দেওয়া হবে, আর উনি সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন। কিংবা ভাবুন, একজন মানুষকে গুরুতর অবস্থায় গ্রামের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তক্ষুনি অপারেশন করা দরকার, কিন্তু সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক নেই। তখন শহরের বিশেষজ্ঞ সার্জন টেলিকম প্রযুক্তির মাধ্যমে গ্রামের চিকিৎসককে উপযুক্ত সহায়তা দিয়ে অপারেশন করাবেন। এটাই রিমোট সার্জারি। কি ভাবছেন, কল্পবিজ্ঞানের কাহিনী? 5G প্রযুক্তি এই অসম্ভবকে সম্ভব করে ফেলেছে। 4G প্রযুক্তি অবধি মানুষ নিজেদের মধ্যে যোগাযোগ করেছে অথবা যন্ত্রের সাথে যোগাযোগ করতে পেরেছে। এবার আরও উচ্চ গতিতে তথ্য আহরণের পাশাপাশি মানুষ চাইল যন্ত্রেরা মানুষের সাহায্য ছাড়া নিজেদের মধ্যে যোগাযোগ শুরু করুক, কিংবা খুব কম লেটেন্সিতে ও উচ্চ গুণমান সম্পন্ন যোগাযোগ শুরু হোক। লেটেন্সি অর্থাৎ বিলম্ব হলো আপনার মোবাইল থেকে টাওয়ার অবধি যেতে সিগন্যালের যে সময় লাগে। এই চাহিদা মেটানোর জন্য চলে এলো 5G প্রযুক্তি। 5G প্রযুক্তি প্রতি সেকেন্ডে 20 গিগাবিট অবধি ডেটা পাঠাতে সক্ষম। যন্ত্রদের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে যোগাযোগের জন্য এলো ইন্টারনেট অফ থিংস বা আইওটি। প্রথম যে উদাহরণটা দিলাম সেটা 5G দ্বারা আইওটি অ্যাপ্লিকেশন। এইভাবে আমরা স্মার্ট সিটি, স্মার্ট ট্রান্সপোর্ট, স্মার্ট হেলথ 5Gর মাধ্যমে তৈরি করতে পারি। আর আইওটির আরেকটা উদাহরণ হলো প্রিসিশন এগ্রিকালচার। আমরা জানি যে কৃষির জন্য প্রচুর জল লাগে এবং সার দিতে হয়, কিন্তু এত জল আর সার কাজে লাগে না। প্রয়োজনের অতিরিক্ত জল বেরিয়ে যায়, সাথে করে নিয়ে যায় প্রয়োজনের অতিরিক্ত সার। এই জল গিয়ে মেশে নদী নালায়, সেখানে তৈরি হয় জলবাহিত দূষণ। জলজ উদ্ভিদ, প্রাণীদের জীবন বিপন্ন হয়। সেই জন্য দরকার পরিমাণ মতো জল ও সার দেওয়া। এর জন্য ব্যবহার করা হয় ড্রোন, যেখানে লাগানো থাকে ক্যামেরা এবং জল ও সার দেওয়ার স্প্রিংক্লার। ক্যামেরা ঘুরে ঘুরে চারাগাছ ও মাটির ছবি তোলে এবং সেই ছবি 5Gর মাধ্যমে পাঠিয়ে দেয় নিচে অবস্থিত কম্পিউটারের কাছে। কম্পিউটার কৃত্রিম বুদ্ধির সাহায্যে সেই চারার রঙের ছবি ও মাটির ছবি বিশ্লেষণ করে নির্ধারণ করে কোন সার কী পরিমাণে লাগবে এবং কোন জায়গায় কতটা জল লাগবে। সেই তথ্য অনুযায়ী স্প্রিংক্লার সেই পরিমাণ সার ও জল ছিটিয়ে দেবে। রিমোট সার্জারি খুব কম লেটেন্সিতে এবং উচ্চ গুণমান সম্পন্ন যোগাযোগের উদাহরণ। এছাড়াও এর দ্বারা বিনা ড্রাইভারে গাড়ি চালানো সম্ভব হয়েছে। এই গাড়িগুলোতে বিশেষ ধরনের ক্যামেরা, রেডার, লিডার লাগানো থাকে, যেটা প্রতি 50 মিটার অন্তরে লাগানো বিশেষ ক্ষমতা সম্পন্ন এজ কম্পিউটারের সাথে যুক্ত থাকে। রাস্তার সমস্ত ছবি, যেমন ট্রাফিক লাইট, পথিক, রাস্তার বিভিন্ন যানবাহন, এজ কম্পিউটারে অবস্থিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা বিশ্লেষণ করা হয়। এই কৃত্রিম বুদ্ধিমত্তা গাড়িকে সারাক্ষণ ধরে পরিচালিত ও নিয়ন্ত্রিত করতে থাকে। কিন্তু তবু ভরিল না চিত্ত, আরও গতি চাই। পরিষেবা ছড়িয়ে দিতে হবে
প্রত্যন্ত প্রান্তে সবার কাছে। সেই চাহিদার সাথে পাল্লা দিতে 2030 সালে চলে আসবে 6G। 6G প্রযুক্তি প্রতি সেকেন্ডে 1000 গিগাবিট বা 1 টেরাবিট অবধি ডেটা পাঠাতে সক্ষম হবে। লো আর্থ অরবিট স্যাটেলাইট, হাই অল্টিটিউড প্ল্যাটফর্ম সিস্টেম, ড্রোন প্রযুক্তি ব্যবহার করে জলে, স্থলে, অন্তরিক্ষে সর্বত্র এই পরিষেবা ছড়িয়ে দেওয়া হবে। 5Gর অন্তর্গত সমস্ত পরিষেবা আরও ভালো ও উন্নতভাবে কাজ করবে। মেটাভার্স দুনিয়ায় মানুষ, যন্ত্র, রোবট একসাথে কাজ করবে মানব কল্যাণের উদ্দেশ্যে। টেলিকম প্রযুক্তির নতুন জগৎ তৃতীয় ও শেষ পর্ব শুনলেন, বললেন চঞ্চল চক্রবর্তী। এই সঙ্গেই শেষ হলো জানা অজানা। আকাশবাণী কলকাতা।